দেখছি এখনকার বিশেষ বিশেষ সংবাদ। ভোট প্রক্রিয়া মিটতেই উত্তরের 3 কেন্দ্রে আগাম বিজয় মিছিল তৃণমূলের। মরশুমে প্রথমবার কলকাতায় তাপপ্রবাহ, সর্বোচ্চ তাপমাত্রা 40 পেরিয়ে গেল। 3 দিনের সিদ্ধান্ত নিন, ভোটারদের শিক্ষিত করার যাত্রার অনুমতি নিয়ে নির্দেশ সুপ্রিম কোর্টের। সিরিয়ার এয়ার ডিফেন্স ইউনিটের রকেট হামলা, ইসরায়েলের প্রত্যাঘাতে কাঁপছে ইরান। তৃণমূল বিজেপি দ্বন্দ্বে উত্তেজনা জলপাইগুড়িতে, ভোট শান্তিপূর্ণ, মত পুলিশ পর্যবেক্ষকের। রামনবমীতে সাম্প্রদায়িক হিংসা, শক্তিপুর ও বেলডাঙ্গার ওসিকে সাসপেন্ড করল নির্বাচন কমিশন। বিস্তারিত খবরে যাওয়ার আগে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। প্রথম খবর, মিটল প্রথম দফার ভোট। শুক্রবারের সকাল থেকে দেশ তথা রাজ্য জুড়ে শুরু হয়েছিল লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোট। বাংলার 3টি কেন্দ্র তথা আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে এদিন লোকসভা ভোট পর্ব মিটল। এই 3 কেন্দ্রের মধ্যে প্রথম 2 কেন্দ্রে একটা ঘটনা ছাড়া ভোটের পরিবেশ শান্তই ছিল। তবে বারে বারে অশান্তির খবর নিয়ে খবরের শিরোনামে এসেছে কোচবিহার, যেখানে গত বিধানসভা নির্বাচনেও এই একই ছবি ধরা পড়েছিল। তবে অবাক করার মতো বিষয় হলো, এদিন ভোট মিটতে না মিটতেই সন্ধ্যায় আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বিজয় মিছিল বের করলো জেলা তৃণমূল কংগ্রেস। জোড়াফুল শিবিরের কর্মীরা একে অপরকে মিষ্টিমুখ করালেন, বাতাসে উড়ল সবুজ আবির। তাপপ্রবাহের সাক্ষী কলকাতা। মরশুমে প্রথমবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলের সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে 41 ডিগ্রির খুব কাছাকাছি পৌঁছে গেল, আর তার জেরেই তিলোত্তমায় তাপপ্রবাহ। আলিপুর আবহাওয়া দপ্তর আগেই বলেছিল কলকাতার তাপমাত্রা 42 ডিগ্রির আশপাশে চলে যেতে পারে। তার জেরেই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হলো। শুক্রবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 40.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে 5 ডিগ্রি বেশি। সর্বনিম্ন তাপমাত্রা 28.3 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সর্বোচ্চ পরিমাণ 86%, মানে স্বাভাবিকের চেয়ে সর্বোচ্চ তাপমাত্রা 5 ডিগ্রি বেশি ছিল বলে তাপপ্রবাহের পরিস্থিতি কলকাতায়। হাওয়া অফিস বলছে, উত্তর এবং উত্তর পশ্চিম দিক থেকে ধেয়ে আসা বাতাসের কারণে দক্ষিণবঙ্গ জুড়ে এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে। বাদ গেল না কলকাতা, আগামী 23 তারিখ পর্যন্ত এই পরিস্থিতি চলবে। আলিপুর আবহাওয়া দপ্তর বলছে, এপ্রিল মাসে এই গরম নতুন নয়, অতীতেও উদাহরণ রয়েছে। এই পরিস্থিতিতে বৃষ্টির কবে তা আবহাওয়াবিদরা বলতে পারছেন না। বৃষ্টি হওয়ার জন্য বঙ্গোপসাগরে বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হওয়া জরুরি, সেটিকে বাংলার দিকে এগিয়েও আসতে হবে। উল্টে সাগরে তৈরি বিপরীত ঘূর্ণাবর্ত বাংলাদেশের দিকে যাচ্ছে। ওপার বাংলায় বৃষ্টির না তো গ্রীষ্ম পাওয়া গেলেও এখানে কাঠ ফাটা গরম। 22 এপ্রিল ছিটেফোঁটা বৃষ্টি পাওয়া যাওয়ার পরিস্থিতি তৈরি হচ্ছে বটে, তবে তার নিশ্চয়তা নেই জানিয়েছে হাওয়া অফিস। সল্টলেক থেকে শুরু করে দমদমের মতো কলকাতার কাছাকাছি থাকা এলাকাতেও সর্বোচ্চ তাপমাত্রা 40.8 সেলসিয়াসের আশেপাশে রয়েছে। সর্বোচ্চ তাপমাত্রা দৌড়ে সবার আগে ফের বাঁকুড়া, সেখানে সর্বোচ্চ তাপমাত্রা 42.4 ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয় স্থানে আসানসোল, এখানে সর্বোচ্চ তাপমাত্রা 42.2 ডিগ্রি সেলসিয়াস। আগামী 5 দিনে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা 1 থেকে 3 ডিগ্রি বাড়তে পারে। নির্বাচনের বিষয়ে ভোটারদের শিক্ষিত করার জন্য যাত্রা করার অনুমতি চেয়ে আবেদন জানানো হয়েছিল সুপ্রিম কোর্টে। 3 দিনের মধ্যে এই বিষয়ে কর্তৃপক্ষকে সিদ্ধান্ত নিতে হবে। শুক্রবার এমনটাই নির্দেশ দিল দেশের শীর্ষ আদালত। মামলাকারীর আইনজীবী প্রশান্ত ভূষণ বিচারপতি বি.আর. গাভাইয়ের নেতৃত্বাধীন বেঞ্চে জানিয়েছেন, ভোট শেষ না হওয়া পর্যন্ত নির্বাচন কমিশন সমস্ত সমাবেশ, সভা, বিক্ষোভ নিষিদ্ধ করেছে। তিনি সওয়াল করেন, কিভাবে এই ধরনের নির্দেশ জারি করা হতে পারে। প্রশান্ত ভূষণ যুক্তি দিয়েছেন, সাংবিধানিক বেঞ্চের রায় বলে যে শান্তিভঙ্গের কিছু সুপ্রতিষ্ঠিত প্রকৃত আশঙ্কা থাকতে হবে, না হলে আপনি 144 ধারা জারি করতে পারবেন না। বেঞ্চে থাকা বিচারপতি সন্দীপ মেহতা জানতে চান, আপনি এমন কোনো একটি নোটিশের কথা কি জানাতে পারেন? এর উত্তরে প্রশান্ত ভূষণ বারমেরে জারি করা একটি নোটিশ পড়ে বলেন, এটি বারমেরের জেলা ম্যাজিস্ট্রেটের জারি করা আদেশ। এতে বলা হয়েছে, 16 মার্চ তারিখে নির্বাচন কমিশন লোকসভা ভোটের ঘোষণা করেছে। নির্বাচন কমিশনের নির্দেশ অনুযায়ী শান্তিপূর্ণভাবে লোকসভা নির্বাচন করতে হবে। সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি মিছিল বা জনসভার আয়োজন করতে পারবে না। তবে বিয়ের অনুষ্ঠান ও অন্ত্যেষ্টিক্রিয়ার ক্ষেত্রে এই নিষেধাজ্ঞা প্রযোজ্য নয়। মামলাকারী আইনজীবী আদালতে জানান, তার মক্কেল অনুমতির জন্য আবেদন করেছিলেন যে তারা নির্বাচনী এলাকায় ভোটারদের তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে শিক্ষিত করার জন্য একটি গণতন্ত্র যাত্রা অথবা জনসভা করতে চান। গতবার নভেম্বর এবং ডিসেম্বরে অনুষ্ঠিত বিধানসভা নির্বাচনে আমরা একই অনুমতি চেয়েছিলাম। 48 ঘন্টার মধ্যে তাদের অন্তত অনুমতির আবেদনের সিদ্ধান্ত নেওয়া উচিত।
প্রশান্ত ভূষণ আদালতকে এ বিষয়ে একটি নির্দেশ দিতে আবেদন করেন, যা সমগ্র দেশের জন্য প্রযোজ্য হবে। এরপরেই বেঞ্চ তার অন্তর্বর্তী নির্দেশে বলেছে, যদি কোনো ব্যক্তি উপযুক্ত কর্তৃপক্ষের কাছে ভোটারদের শিক্ষিত করার জন্য যাত্রা করার আবেদন করে, তাহলে এই ধরনের আবেদনের ক্ষেত্রে 3 দিনের মধ্যে সিদ্ধান্ত নিতে হবে। সিরিয়ার এয়ার ডিফেন্স ইউনিট লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইসরায়েল। শুক্রবার সকাল থেকে মধ্যপ্রাচ্যে ইরানের তরফে হামলা চালানোর একটা খবর শোনা যাচ্ছিল। এবার সিরিয়ার সরকারি সংবাদ সংস্থা তাদের সেনাবাহিনীকে উদ্ধৃত করে অ্যাসোসিয়েট প্রেসকে জানিয়েছে, শুক্রবার ভোরে সিরিয়ার এয়ার ডিফেন্স ইউনিটে সেই হামলার জেরে বেশ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। উল্লেখ্য, শুক্রবার ভোরে ইরানের সবচেয়ে বড় বায়ুসেনা ঘাঁটি ও নিউক্লিয়ার কেন্দ্রের কাছে ইসরায়েলের যুদ্ধবিমান দেখা গিয়েছিল। মনে করা হচ্ছিল গত শনিবার ইরানের ড্রোন ও মিসাইল হামলার জবাব দিতে চলেছে ইসরায়েল, কিন্তু হামলা হলো সিরিয়ায়, যা ইরানের ইস্পাহান শহরের ঠিক পশ্চিমে 1500 কিলোমিটার দূরে অবস্থিত। এই হামলার জেরে ইরান তাদের এয়ার ডিফেন্স ব্যাটারিগুলিকে সক্রিয় করে দেয়। সেই সঙ্গে একাধিক বিমানের দিক পরিবর্তন করে দেওয়া হয়েছে, এমনকি কিছু বিমানকে জরুরি অবতরণ করিয়ে দেওয়া হয় বলে জানা গিয়েছে। গত শনিবার ইসরায়েলে কয়েকশো ড্রোন ও মিসাইল হামলার পর ইসরায়েলি প্রত্যাঘাতের আশঙ্কায় প্রমাদ গুনছিল তেহরান, কিন্তু এক্ষেত্রে তেমনটা হয়নি। উল্লেখ্য, গত 7 অক্টোবর হামাস জঙ্গি গোষ্ঠী ইসরায়েলে আকাশপথে বোমা বর্ষণ করে। তার প্রত্যাঘাতে এক সপ্তাহের মধ্যে প্রথমে আকাশপথে ও পরে স্থলভাগে গাজাপট্টিতে হামলা চালায় ইসরায়েল। দীর্ঘ 4 থেকে 5 মাসের লাগাতার হামলায় গাজাপট্টি সহ প্যালেস্তাইন তছনছ হয়ে গিয়েছে। তারই পাল্টা জবাবে মিত্র দেশ হিসেবে ইরান গত শনিবার ইসরায়েলে 300-রও বেশি ড্রোন ও মিসাইল হামলা চালায়, যে হামলার বিরুদ্ধে সরব হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, ফ্রান্স সহ ইরানের সকল মিত্র দেশ। রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদেও এর নিন্দা করা হয়, যার পরপরই ইরানের বিদেশমন্ত্রী জানান তারা তাদের প্রতিরক্ষা ও সামরিক প্রতিশোধের পালা শেষ করেছেন। এবার বিশ্বের অন্যান্য দেশকে নিশ্চিত করতে হবে যাতে ইসরায়েল তাদের সামরিক অভিযান বন্ধ করে। ফের উত্তেজনা জলপাইগুড়িতে। এবার উত্তেজনা ছড়ালো ডাবগ্রাম ফুলবাড়ি বিধানসভা এলাকার তিলেশ্বরী হাই স্কুলে। এদিন ওই স্কুলে যান বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়। তাকে দেখতে পেয়ে তৃণমূলের কর্মী সমর্থকদের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ জানান ওই এলাকার বিজেপি কর্মী সমর্থকরা। বিজেপির অভিযোগ, স্থানীয় কাউন্সিলর মুন্না প্রসাদ ও তার অনুগামীরা বুথের ভিতর ঢুকে ভোটারদের প্রভাবিত করছে। পুলিশকে এ বিষয়ে অভিযোগ জানালেও কোনো পদক্ষেপ করা হয়নি। এরপরই বিক্ষোভ দেখাতে শুরু করেন বিজেপির কর্মী সমর্থকরা। এদিন সকালে শিলিগুড়ি পৌর নিগমের 33 নম্বর ওয়ার্ডে বিজেপি বিধায়ক শিখা চট্টোপাধ্যায়কে কেন্দ্র করে রাজ্যের শাসক দলের কর্মী সমর্থকদের বিক্ষোভে ধুন্ধুমার বেঁধে যায়। ওই ওয়ার্ডের একটি বুথ চত্বরে তৃণমূল কর্মীদের সঙ্গে বিজেপির সংঘর্ষ হয়। এই সময় সেখানেই ছিল বিজেপি বিধায়ক। শিখা চট্টোপাধ্যায়ের সামনে হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই পক্ষের কর্মী সমর্থকরা। বিজেপি বিধায়কের অভিযোগ, নির্বাচনী বিধিভঙ্গের কারণ দেখিয়ে পুলিশ তাকে বারবার বাধা দিয়েছে। তৃণমূলের পাল্টা অভিযোগ, বুথে ঢুকে ইচ্ছাকৃত ঝামেলা করেছেন শিখা চট্টোপাধ্যায়। শিলিগুড়ি 33 নম্বর ওয়ার্ডের ওই বিবাদের পর ফের ফুলবাড়ি এলাকার তিলেশ্বরী হাই স্কুল সংলগ্ন এলাকায় বিক্ষোভের মুখে পড়তে হয় বিজেপি বিধায়ককে। তিনি এলাকা ছাড়তেই সেখানে তৃণমূল কাউন্সিলর মুন্না প্রসাদের অনুগামীদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়েন বিজেপি কর্মী সমর্থকরা। স্কুলের গেট আটকে বিক্ষোভ দেখান তারা। এরপরই পরিস্থিতি সামাল দিতে ওই এলাকায় নামানো হয় বিশাল পুলিশ বাহিনী ও কেন্দ্রীয় বাহিনী পৌঁছে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বুধবার রামনবমীর শোভাযাত্রাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভার শক্তিপুর। অভিযোগ, শোভাযাত্রার বাইরে থেকে ঢিল ছোড়া হয়, এমনকি বোমাবাজির অভিযোগ করেছিলেন স্থানীয়রা। মুর্শিদাবাদের রামনবমীর শোভাযাত্রার উপর হিংসাকে কেন্দ্র করে এবার নড়ে চড়ে বসল জাতীয় নির্বাচন কমিশন। তারপরেই এবার শক্তিপুর ও বেলডাঙ্গার 2 ওসিকে দায়িত্ব থেকে আপাতত অব্যাহতি দিল ইসিআই। স্থানীয়দের অভিযোগ, কয়েকদিন আগে চড়ক পুজোর সময় থেকেই অশান্ত ছিল শক্তিপুর, কিন্তু তারপরেই রামনবমীর শোভাযাত্রা উপলক্ষে যথেষ্ট নিরাপত্তা ব্যবস্থা ছিল না বলে অভিযোগ উঠেছে। তারপরেই এদিন কমিশনের তরফে একটি বিবৃতি প্রকাশ করা হয়। তাতে স্পষ্ট বলা হয়েছে, নির্দেশ থাকা সত্ত্বেও সাম্প্রদায়িক হিংসা রুখতে ব্যর্থ হয়েছেন এই 2 ওসি। কমিশনের পক্ষ থেকে জারি করা রিপোর্টে উল্লেখ করা হয়েছে, নির্দেশ থাকা সত্ত্বেও ওই 2 পুলিশ আধিকারিক তাদের এলাকায় রামনবমী শোভাযাত্রাকে কেন্দ্র করে হওয়া অশান্তি দমনে ব্যর্থ হয়েছে। তাই এই 2 পুলিশ আধিকারিককে সাসপেন্ড করা হলো।